ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আবারও হাজির হয়ে গেলাম ডিউনিভার্সের পক্ষ থেকে আজকে ভিন্নধর্মী একটি লাইভ নিয়ে। যে লাইভের মূল উদ্দেশ্য কিন্তু এরকম না যে আমরা আজকে মূল উদ্দেশ্য পড়ানো। আমরা চলে এসেছি মূলত আজকে আহ, জাওয়াত, যে কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে স্পেশালি 15তম হয়েছে। তো তার এই 15তম হওয়ার যে জার্নিটা আছে, সেই জার্নিটা তোমাদের মধ্যে তুলে ধরার জন্য কিন্তু আজকে স্পেশালি এই লাইভে অ্যারেঞ্জ করা। বেশ কয়েকবারই অ্যাটেম্প নেওয়া হয়েছিল এই লাইভটা শুরু করার জন্য, বাট দুঃখেও ভারাক্রান্ত মন দিয়ে বলতে চাই যে দুইবারই আমরা অ্যাটেম্প নিয়েছিলাম, দুইবারই হচ্ছে লাইভটা কোনো কারণে অফ হয়ে গেছে। তারপরেও সমস্যা নেই, আমরা চেষ্টার পর আজকে এখন সফলভাবে আশা করছি আমাদের লাইভ ভিডিওটা শুরু হয়ে গেল। এবং আজকের এই লাইভের মাধ্যমে আমরা তুলে ধরবো যে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়তে প্রথম সারির র্যাঙ্ক অর্জনের জন্য যে আসলে কিভাবে পড়াশোনা করতে হয়, কিভাবে পরিশ্রম করতে হয়, কিভাবে ত্যাগ করতে হয়, সেই জিনিসগুলোই মূলত আজকের এই লাইভের মাধ্যমে আমরা যাওয়াদের মাধ্যমে তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতে আমি আমার সাথে যারা জয়েন আছে, শুরুতে আমি আহ জাওয়াদের কাছে চলে যাই। আমার সাথে যদিও মোহিত স্যার আছে, আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা আমাদের আহ ফাহিম স্যারকেও দেখতে পাবো। তা আমি একটু জাওয়াদের কাছে বলতে চাবো, জাওয়াদ তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছিলা? তোমার কলেজের নামটা একটু বলবা, তোমার এলাকার নামটা একটু বলবা, আর তোমার পরিচয়টা, শর্ট একটা পরিচয়টা একটু কাইন্ডলি বলে দাও তাহলে। জি। আসসালামু আলাইকুম। আমি জাওয়াদ রহমান। আমার কলেজ হচ্ছে সরকারি করিমউদ্দিন পাবলিক কলেজ, কালীগঞ্জ। আমার বাসা রংপুর মানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়। এখানকার কলেজেই পড়ছি, কালীগঞ্জ সরকারি করিমউদ্দিন পাবলিক কলেজে। আর মানে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার নামে একটা গ্রামে, মানে এখানে আমার বাসা। আর হচ্ছে আমি এইচএসসি 24 ব্যাচের একজন শিক্ষার্থী। ওকে জাওয়াদ, তুমি শুরুতেই তোমার, আমি যে প্রশ্নটা করতে চাইবো তোমাকে সেটি হচ্ছে, তুমি তো এখন বর্তমানে বলা যায় যে অলরেডি জাহাঙ্গীরনগরে চান্স হয়ে গেছে তোমার, সেক্ষেত্রে তোমার আসলে অনুভূতিটা আসলে কেমন? তুমি এক বাক্যে যদি বলো তোমার অনুভূতিটা আসলে কেমন? এই অনুভূতিটা আরকি আর আসলে বলে বোঝানোর মতো অনুভূতি নয়। মানে যখন রেজাল্টটা দেখি আরকি, তখন এরকম মানে এরকম একটা মনের শান্তি কখনো আসে নাই জীবনে। মানে আরকি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে নিজের নাম দেখার পর মানে এই নাম মানে এই ফলটার জন্যে আমি এতদিন থেকে, মানে আমি সহ আরো অনেকেই এতদিন কষ্ট করি। কিন্তু সেই ফলটা মানে সেই ফলাফলটা হাতে পাইলে যে কতটা পরিমাণে একটা মনের শান্তি পাওয়া যায়, সেই শান্তি বর্তমানে আমার যেই শান্তিটা আছে, এই শান্তিটা মানে বর্তমানে মনে হচ্ছে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মানে এই শান্তি আর মানে বলে প্রকাশ করা। আচ্ছা, ওকে। আসলে এই অনুভূতিটা আসলে কোনোভাবেই বলে বা ভাষায় প্রকাশ করার মতো না। স্বপ্ন থাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, তার মধ্যে বলা যায় অলরেডি তোমার একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পড়ার স্বপ্ন অলরেডি পূরণ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো রেজাল্ট দেয় নাই, তবে আমি আশা করব তোমার কাছ থেকে যে কথাগুলো শুনলাম যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে, তো আমি এতটুকু আশা করবো ইনশাল্লাহ তোমারও সেম ভাবে জাহাঙ্গীরনগরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়তে টপ 20-র মধ্যে ইনশাল্লাহ তোমার রেজাল্টটা থাকবে, এতটুকু প্রত্যাশা আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমার জন্য থাকবে। তা আমার সাথে কিন্তু অলরেডি আমাদের মোহিত ইনশাআল্লাহ। স্যার আছে, আমি একটু মোহিত স্যারকে একটু বলবো কাইন্ডলি যাওয়াদের সাথে। স্যার একটু কাইন্ডলি আপনার তরফ থেকে যদি কোনো জিজ্ঞাসা থাকে শুরুতেই আপনি একটু জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি আলামিন মুহিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার শেষ করছি, তো ডিউডি মার্সের বাংলা বিভাগের দায়িত্ব আছি। জাওয়াতকে সর্বপ্রথমেই আমাদের ডিউডি মার্স যে পরিবার আছে, ডিউডি মার্সের অডিয়েন্স আছে, ডিউডি মার্সের যত শিক্ষার্থী আছে তাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং মানে অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। কারণ আহ আহ, জাওয়াত সম্পর্কে আমি একটু ডিউডি মার্সের মাধ্যমে সকলকে বলতে চাই। লালমনিরহাট জেলা বাংলাদেশের একটি খুবই মানে একটি সুবিধা বঞ্চিত বা একটু কম উন্নত একটি হইতেছে গিয়ে কি জেলা। তো ওই জেলা থেকে আপনার পড়াশোনা করে আসা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার হইতেছে গিয়ে কি চান্স পাওয়া, এটা অনেক বড় একটা বিষয়। আমি গত পরশুদিন হচ্ছে গিয়ে কি লালমনিরহাট গেছি বাপ্পি ভাইয়ের মাধ্যমে। আমি ডিউটি মার্সের সকল ছেলেপেলেদের কাছে বলতে চাই যে এই যে লালমনিরহাট একটা জেলা আছে, সেই জেলাতে আপনার কৃষি প্রধান একটা জেলা। তো সেই জেলাতে আপনার ভালো করে আপনার বাড়ি ঘড়ির অভাব, মানে ভালো বাড়ি ঘড়ি খুবই কম। তো সেই জেলা থেকে বা সেই জায়গা থেকে আমাদের জাওয়াত যে একটা রেজাল্ট করছে, মানে এটা ওর অনুভূতির থেকে
মানে আমার অনুভূতিটা খুব হচ্ছে কি বেশি যে ওকে মানে আমার সেলুট দিতে মন চায়, আমি হচ্ছে কি সেলুট। আমি এখন জাওয়াতকে একটা জিনিস হচ্ছে কি বলবো যে জাওয়াত, তুমি একটু শেয়ার করো তোমার এই যে যে একটা জার্নিটা, তুমি এইচএসসি এর প্রথম থেকে শুরু করে তুমি সেই লালমনিরহাট জেলা থেকে তুমি কিভাবে রংপুর আসলা, কিভাবে তুমি বিশ্ববিদ্যালয়ের যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা তুমি লালন করলা, এইটা একটু আমাদের কাছে শেয়ার করো। মোটামুটি বলা চলে যে যখন আমি ক্লাস 9-10 এ পড়ি তখন থেকে আমার অনেক মানে ভীষণ ইচ্ছা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ইচ্ছা। তারপর ইন্টার ফার্স্ট ইয়ারে যখন মানে এসএসসি তে প্লাস হইলো, তারপর স্বপ্নটা আস্তে, আস্তে বাড়ে। মানে যখন প্লাস পাইলাম তখন ভাবলাম যে না আমি কিছু করতে পারবো। তখন স্বপ্ন আরো বড় দেখা শুরু করলাম যে না আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে। ধীরে, ধীরে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের থেকে আস্তে, আস্তে ইন্টার ফার্স্ট ইয়ারেই একটা মানে প্রশ্ন ব্যাংক কিনছিলাম। ওটা দেখি। ওটা সবসময় নজরে রাখতাম আরকি। মানে তখন থেকে মেইন হচ্ছে আমার ইন্টার ফার্স্ট ইয়ারেই আমার সবচেয়ে বেশি মানে যে এই যে আশার যে বীজ রোপণ করা হয়েছিল সেইটা ওখান থেকেই। তারপর বলা চলে যে ইন্টারমিডিয়েটে একটা গ্রামের একটা কলেজ থেকে পড়ছি। এখানে মানে কোন শহরের কোন সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় না। তারপরেও স্বপ্ন তো আর কোথায় থেকে দেখছি সেটা বড় কথা না। স্বপ্ন দেখাটা বড় কথা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন মানে আরকি যেকোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা অথবা জাহাঙ্গীরনগর। এই স্বপ্নটা পূরণ করার জন্য পরে আস্তে, আস্তে আগাইতে হইছে। তারপর বিভিন্ন মানে কলেজে পরীক্ষা দাওয়াত, দেই, আমি তোমাকে ইন্টারমিডিয়েট। হইতেছে গিয়ে কি কয়েকটা মানে প্রশ্ন হচ্ছে কি জিজ্ঞেস করি। আচ্ছা দাওয়াত, এই যে যারা মনে করো যে তোমার মতো যে একটু কম উন্নত এলাকার বা হচ্ছে কৃষক ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে, বা যারা মনে করে যে এইটা তাদের একটা বড় বাধা তোমার হচ্ছে সফলতার, তুমি কি মনে করো যে কৃষক পরিবার থেকে আসা বা এরকম একটু মানে কম উন্নত এলাকা থেকে আসা, এটা কি খুব বেশি জি, জি। প্রতিবন্ধকতা হয় বলে মনে হয় তোমার, নাকি নিজের সদিচ্ছা থাকলে সেটা কাটায় উঠা যায়? সদিচ্ছাটাই মেইন ব্যাপার। ওটা বড় প্রতিবন্ধকতা নয়। মানে সদিচ্ছা থাকলে যেকোনো কিছুই করা সম্ভব। নিজের যদি মানে নিজের ইচ্ছা থাকলে মানে অনেক কিছুই করা সম্ভব। সেটা কোথায় থেকে যাচ্ছি সেটা বড় কথা নয়। এটাই মেইন। আচ্ছা জাওয়াত, তুমি হইতেছে কি আরেকটা জিনিস আমাদের সাথে একটু শেয়ার করো তো। আচ্ছা জাওয়াত, তুমি যখন হইতেছে কি পড়াশোনাটা শুরু করছো, তুমি এই যে যেই বাংলা পড়ছো, ইংরেজি পড়ছো বা হিসাব বিজ্ঞান, সাধারণ জ্ঞান, তুমি যে হচ্ছে কি পড়াশোনাটা হইতেছে কি করছো, সেই পড়াশোনাটা মানে তুমি বিশ্ববিদ্যালয় এবং কি হইতেছে কলেজ লাইফ, একাডেমিক, এটা তুমি কিভাবে আলাদা করছো? বা তোমার কাছে কি মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে আইসা একাডেমিকটা তোমার কাছে মানে উপকার হইছে নাকি হয় নাই, তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, অনেক উপকার হইছে। কারণ মানে একাডেমিক লাইফে যদি ভালো করে পড়াশোনা না করতাম, ভালোভাবে বুঝিয়ে, বুঝিয়ে না পড়তাম, তাইলে তো হুট করে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এই ৩-৪ মাসে সম্পূর্ণ এত বড় সিলেবাস কভার করা সম্ভব হইতো না। নিশ্চয়ই আগে থেকে আস্তে, আস্তে নিজের পড়াটা গুছায় নিছিলাম। এইজন্য আস্তে, আস্তে মানে পরে এসে চাপটা কম ছিল। যদিও চাপ বেশি ছিল মানে মানে আরকি একটা ধারণা ছিল একাডেমিক লেভেলে ভালো রেজাল্ট করার মানে ভালো করে পড়াশোনা করার একটা ফল পাইছি পরবর্তীতে। জাওয়াত, আরেকটা হইতেছে গিয়ে কি বিষয়, আমি তোমার কাছে হচ্ছে কি জানতে চাই, ধরো তুমি এ প্লাস পাইছো, এখন যারা এ প্লাস পায় নাই বা একটুর জন্য যাদের এ প্লাস মিস হয়েছে, এই সকল যারা হচ্ছে কি আছে, তারা কি মানে বিশ্ববিদ্যালয়টা কি টার্গেট নিতে পারে? মানে এরকম যে আমি এইচএসসি তে নাম্বার কম পাইছি কিন্তু বিশ্ববিদ্যালয়ে দেখাই দিব, এখন তোমার কাছে কি মনে হয় এটা কি সম্ভব, নাকি সফলতার অবশ্যই জন্য সম্ভব এ স্যার। প্লাসটা খুব কারণ এটা জরুরি, তো তোমার কাছে কি মনে হয়? অস্বাভাবিক না এটা কোনটাই না। এ প্লাস পাওয়া মানে চূড়ান্ত সফলতা নয়। এ প্লাসটা শুধু একটা ধাপ মাত্র। এ প্লাসটা পাইলে শুধু ২-১ মার্ক আগায় থাকা যায় অন্যান্যদের চেয়ে। কিন্তু মানে যারা 4.3 পয়েন্ট এগুলা পায় তাদের এটা কোনো ব্যাপারই না। যদি মনে ইচ্ছা থাকে এ প্লাস ওটা কারো ক্ষেত্রে ভাগ্যের জোরে আসে, কারো আসে না। ওটা নিয়ে পড়ে থাকলে চলবে না। মেইন কারো যদি নিজের মনের ইচ্ছা থাকে আরেকটা যে আমি বিষয়, বিশ্ববিদ্যালয়ে আসলে সিট আরেকটা কনফার্ম বিষয় করব। হচ্ছে গিয়ে কি যাওয়া,
আহ, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কি তোমার কাছে একটু জানতে চাবো। আচ্ছা জাওয়াত, এই যে আমরা যখন হইতেছে অ্যাডমিশনে যখন যে জার্নিটা আমাদের শুরু হয়, সেই অ্যাডমিশন জার্নির ভিতরে তুমি হইতেছে গিয়ে কি আমার ক্লাস করছো বা অন্যান্য শিক্ষকের হচ্ছে গিয়ে কি ক্লাস করছো, এই যে যে মেন বইটা আছে, সেই মেন বইটার ভিতরে কি বেশি ফোকাস দেওয়া জরুরি, নাকি আউট যে বইগুলো আছে সেই বইগুলো ফোকাস দেওয়া জরুরি? তোমার কাছে কি মনে হয়? অবশ্যই মেইন বই। কারণ বাংলার কথা ১ম এ বলব। বাংলার যে মেইন বই আছে, যে হচ্ছে গদ্য, পদ্য, কবিতা, নাটক, উপন্যাস, এগুলা না পড়লে কখনো তো মানে এই মেইন বই যদি না পড়ি তাহলে কিভাবে আমরা প্রশ্নের অ্যান্সার করব? কবিতার লাইন বাই লাইন প্রশ্ন আসে। একটা কবিতা লাইন দিয়ে বলে পরের লাইনটা কি? এখন এই কবিতাগুলো যদি আমরা না পড়ি, শুধু অন্যান্য এক্সট্রা যা মানে প্র্যাকটিস বুক আছে ওগুলো পড়লে তো কখনো লাভ হবে না। মেইন বই হচ্ছে মেইন। ওটা হচ্ছে মানে টেক্সট বুকটা যেটা বোর্ড বই, ওটা হচ্ছে আসল। ওইটার উপর নির্ভর করেই তো প্রশ্নগুলা হয়। এখন ওটা না পড়ে অন্যান্য প্র্যাকটিস বুক গুলা দেখলে তো কখনো মানে সম্ভব না। আমার মতে মেইন বুকটাই আসল। মেইন বুক যদি মাথার ভিতর থাকে তাইলে আর কিচ্ছু লাগে না। তুমি 24 ব্যাচের স্টুডেন্ট, হ্যাঁ? তো তোমার যেই ছোট ভাইগুলা আছে, 25 ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে, তারা অনেক সময় দেখবা যে তোমাকেও জিজ্ঞেস করে, বা অনেক সময় আমাদেরকেও হইতেছে গিয়ে কি জিজ্ঞেস করে যে ভাই, সবার আগে প্রস্তুতিটা কোনটা নিব। তখন আমরা যখন বলি যে অন্য সব বাদ দিয়া তুমি শুধুমাত্র মেন বইটা ফোকাস করো, এখন তোমার কাছে মনে হয় কি এটা কি সঠিক নাকি ভুল? জি, জি, অবশ্যই এটাই সঠিক। কারণ মেইন বই ছাড়া কখন মানে কি করবে? মেইন বইয়ের মধ্যেই তো সিলেবাসটা দেওয়া। এখন বাইরের জিনিস পড়লে তো সম্ভব না। মেইন বইটাই হচ্ছে মানে ওটা হচ্ছে একটা ভিত্তি। ওইটাতেই সবকিছু আছে। ওটার বাইরে তো কোনো কিছুই নাই। এখন ওটা না পড়ে অন্য বই পড়লে তো কখনো সম্ভব না। আরেকটা বিষয় জওয়াদ, এই যে তুমি যে হচ্ছে গিয়ে কি মানে ভালো একটা রেজাল্ট করছো, এই পরীক্ষা দেওয়ার কি কোনো বিকল্প আছে? মানে পরীক্ষা, এই যে যে তুমি এত পরীক্ষা দিছো, মানে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠা যখন কোচিং এ যাইতা, তখন একটা পরীক্ষা দিতা, সাপ্তাহিক পরীক্ষা দিতা, মাসিক পরীক্ষা দিতা। তোমার কাছে কি মনে হয় না যে তোমার যে জুনিয়র গুলা আছে তাদের কি বেশি বেশি পরীক্ষা দেওয়া উচিত বলে কি তোমার মনে হয়? জি ভাই, অবশ্যই পরীক্ষার দেওয়ার মাধ্যমেই তো আমাদের যে পরীক্ষা ভীতি ওইটা কাটিয়ে তুলছি। তারপর আস্তে, আস্তে মনে করেন যে পরীক্ষাগুলার ফলে বুঝতে পাইছি যে কোথায় আমার সমস্যা। সেখানে পরে পরবর্তীতে ওগুলা ঠিক করছি। পরীক্ষার যে একটা ভয়, পরীক্ষা হলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক অন্যান্য পরীক্ষায় পরীক্ষার হলে বসতে যে একটা ভয় কাজ করে, সেটা কোচিং এর পরীক্ষা হোক যেখানেই মানে যেকোনো পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেই ভয়টা চলে যায়। নিজের মানে দুর্বল জায়গাগুলো বোঝা যায়। মানে পরীক্ষা দেওয়া ছাড়া মানে নিজে পড়াশোনা করার পর পরীক্ষা দেওয়া ছাড়া নিজেকে কখনো যাচাই করা যাবে না। পরীক্ষা দেওয়ার মাধ্যমেই যাচাই করা যাবে যে আমি অন্যদের থেকে কিভাবে কতদূর আগায় আছি। আর জাওয়াদ, আমি তোমাকে এই মুহূর্তে একটা হইতেছে অনুরোধ করব। তুমি অবশ্যই তোমার বাপ মাকে চান্স পাওয়ার পরে হইতেছে গিয়ে কি গ্রেটিংস জানাইছো। জাওয়াদ, 12টা বছর জি, পড়াশোনা বা 12টা বছর বাপ মার দেখাশোনা বা 12টা বছর বাপ মার পরিশ্রমে তুমি এত দূর হচ্ছে গিয়ে আসছো। আমি চাই আমাদের ডিউডিমার্স এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি তোমার পিতামাতা বা তোমার যে আত্মীয় স্বজন বা তোমার যারা যে কি স্টেক হোল্ডার আছে, তুমি একটু তাদেরকে একটু আমাদের মাধ্যমে তুমি একটু মানে একটু ধন্যবাদ জানাও আর কি। তুমি একটু এক্সপ্রেস করো যে তোমার লাইফে তোমার বাপ মার যে অবদানটা সেটা তুমি একটু এক্সপ্রেস করো, আমরা চাই। বাবা-মার অবদান তো ওটা সবচেয়ে পৃথিবীর মেইন অবদান। এখন ওটা তো এক্সপ্রেস করার কিছুই নাই। এখন ওটা না থাকলে তো হইতই না। এখন ওটাই হচ্ছে আমার মানে স আশা। এখন ওটা ছাড়া সকলেই একটা হইতেছে গিয়ে কি কথা বলবো, জাওয়াদের সাথে হচ্ছে তাল মিলে। মুহিত আপনার কথাটা আচ্ছা, একটু আমি ক্লিয়ার। সকলকে একটা হইতেছে গিয়ে কি কথা বলবো, জাওয়াদের সাথে হচ্ছে গিয়ে কি তাল মিলিয়ে আমরা যারাই যতই হইতেছে গিয়ে কি বড় হই, যতই আমরা সফল হই, আমরা কখনোই আমাদের যে পিতামাতা আছে, আমাদের যে স্কুল কলেজের যে শিক্ষক গুলা আছে, সবসময় তাদেরকে রেসপেক্ট করা উচিত। কারণ তাদের যে স্টেক হোল্ডার, তাদের যে সহযোগিতা, তাদের যে দোয়া, সেই দোয়ার কারণেই আমরা আজকে এত দূর হচ্ছে গিয়ে কে আসছি। জাওয়াত আজকে 15তম হয়েছে। এই জাওয়াত তৈরি করে দিছে তার যে স্কুলের যে শিক্ষক আছে, এই জাওয়াতকে তৈরি করে দিছে তার যে কলেজের সেই শিক্ষক আছে সেই শিক্ষকরা। এই জাওয়াত তৈরি হওয়ার পিছনে তার বাপ মার অক্লান্ত পরিশ্রম আছে।
আমি যতটুকু হচ্ছে কি জানি, জাওয়াত তুমি যদি আরো কিছু অ্যাড করতে চাও তাহলে তুমি অ্যাড করবা। আমি যতটুকু জানি যে এই যে যে জাওয়াতের যে কৃষক যে পরিবার আছে, এরকম অনেক সময় গেছে যে জাওয়াত পড়তে বসছে, তার বাবার হচ্ছে একটা কাজ করা দরকার, সেই কাজটা তার বাবা করছে, কিন্তু কখনোই বলে নাই যে পড়াশোনা রেখা যে তুই আমার হচ্ছে গিয়ে এই কাজটা কর। তো আমরা সকলে জি, বলবো জি, এই যে যে অবশ্যই। পিতা মাতা আমাদের প্রতি যে একটা স্যাক্রিফাইস, এবং কি জাওয়াত আমার সাথে মনে হয় একমত হবে। আসলে জাওয়াত, জি, পড়াশোনাটা কি ফ্যাশন নাকি জি। পড়াশোনাটা ভাগ্যের চাকা পরিবর্তন করার একটা মাধ্যম? তোমার কাছে কি মনে হয়? এটা তো ভাগ্যের চাকা পরিবর্তন করারই মাধ্যম। ফ্যাশন কখনোই না। যারা আমাদের মতো জি, মধ্যবিত্ত পড়াশোনাটা ফ্যামিলিদের জন্য কখনোই একটা ফ্যাশন পড়াশোনাটাই না। একমাত্র পড়াশোনাটা হচ্ছে অবলম্বন। কি তার ভাগ্যের চাকা পরিবর্তন করার সবসময় একটা মাধ্যম হয়। তো আমি, জাওয়াত জি, আছে, আমাদের ডিউ ডিমার্সের পরিচালক এবং ডিউ ডিমার্সের মালিক বাপ্পি আছে, তার মাধ্যমে হচ্ছে কি বলতে চাই, আমাদের যে 25 ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছো বা সবার যে ছোট ব্যাচের স্টুডেন্ট গুলো আছো, আমরা সবচেয়ে বেশি এখনকার যুগে স্টুডেন্টের ভিতরে একটা অনীহা দেখতে পাই। তারা মনে করে যে 20 বছর বয়স, 25 বছর বয়স পর্যন্ত আমার আসলে কিছু করার নাই, এই জন্য ফ্যাশন হিসেবে আমরা পড়াশোনা করি। না, পড়াশোনাটা কিন্তু ফ্যাশন না, পড়াশোনাটা হলো ভাগ্যের চাকা পরিবর্তন করার। যাওয়াদের বাবা হচ্ছে গিয়ে কি কৃষক, জাওয়াত চাইছে যে আমি কখনো আর কৃষক হব না, আমি আমার বাবার যে স্বপ্ন, আমার বাবার যে কষ্ট আছে, সেই কষ্টটা আমি হচ্ছে গিয়ে কি ফুলফিল করব। জাওয়াত, এখন আরেকটা হইতেছে গিয়ে কি জি। প্রশ্ন, এটা তুমি একটু ভাই বা উত্তর দিও, হ্যাঁ। এই যে যে বিভিন্ন প্রকার অনলাইন মাধ্যম আছে, তুমি নিজেও এখন একটা অনলাইন মাধ্যমে তুমি তোমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছো। তো অনলাইনে আমরা অনেক সময় জি। দেখি তোমার হচ্ছে গিয়ে কি ভিডিওর ভিতরে লেখা থাকে 100% কমন, তারপরে এদের কোর্সে ভর্তি হইলে তোমার হচ্ছে গিয়ে কি চান্স, তারপর হচ্ছে গিয়ে কি এদের তোমার হচ্ছে গিয়ে কি ট্যাবলেট খাইলে চান্স, মানে এদের ভিডিও দেখলে চান্স। এ বিষয়ে তোমার মতামত কি? কিন্তু আমার কাছে তো ওটা একদম ফালতু একটা জিনিস। কারণ একটা মানে প্রশ্নপত্র কি আসবে সেটা তারা কিভাবে জানে যে ১০০% কমন, ১০০ মানে ট্যাবলেট মানে সিওর চান্স, এটা কিভাবে তারা বলবে? এটা কি তারা ভাগ্য পরীক্ষার আগে দেখি যে ৪-৫ ঘন্টা করে ক্লাস বা মানে ম্যারাথন ক্লাস এটা করে সেটা করে ২০০ টা এমসিকিউ, ১০০০ টা এমসিকিউ, মানে এগুলো করলে তো পরীক্ষার আগের মুহূর্তে আরো নিজেকে কন্ট্রোল করতে হয়, নিজের মাঝে আত্মবিশ্বাস রাখতে হয়। ওগুলো করলে তো আরো মানে ওই জিনিসগুলো দেখলে মনে হয় যে কি পড়ছি আগে, ওগুলো তো আবার সব ভুলে যাচ্ছি। এখন কিভাবে ওগুলো আবার মানে এটা আমার কাছে একটা ফালতু একটা জিনিস। এটা কখনো মানে অন্যান্যদের আমার যে ছোটরা আছে তাদেরকে বলব যে ওই যে ২০০ টা এমসিকিউ সিওর চান্স ১০০% কমন এগুলা যেন পরিহার করে। মানে ওগুলা দিয়ে কখনো মানে আরেকটা সফলতা বিষয় অর্জন যাওয়া, করা সম্ভব না। আমি আমার বাংলাতে একটু হচ্ছে কি কথা বলি, অনেক সময় অনেক ভিডিও বাংলাতে দেখা যায় যে এক ক্লাসে কারক শেষ, এক ক্লাসে সন্ধি শেষ, এক ক্লাসে সমাস শেষ। এখন যাওয়া, তোমার কাছে কি মনে হয় এক ক্লাসে কি শেষ হয়? ওটা এটা তো অসম্ভব একটা ব্যাপার ভাই। কারণ এক ক্লাসে কিভাবে একটা কারক শেষ করবে? কারক তো আমরা ৩ মাসেও আমাদের কোচিং এর ৩ মাসেও আমরা কারক সম্পূর্ণভাবে শেষ করতে পারি নাই। মানে সমাস আমরা পড়ি একটা, আসে আরেকটা। কিভাবে এটা এক ক্লাসে শেষ হবে? মানে এটা তো মানে সাগরের মতো একটা জিনিস। এটা তো মানে আমরা মানে এটা কল্পনা করাও কষ্ট যে কিভাবে এক ক্লাসে শেষ হবে। এটা সম্ভব না। অসম্ভব একটা ব্যাপার। জামাত, আরেকটা হইতেছে গিয়ে কি একটু প্রশ্ন, তুমি একটু ভাইবা চিন্তা হচ্ছে গিয়ে কি উত্তর দিও। আচ্ছা জামাত, ধরো একটা ছেলে কোন একটা কোচিং সেন্টারে বা কোন একটা কোর্সে ভর্তি হবে, এখন তোমার কাছে কি মনে হয় এটা কি বিজ্ঞাপন দেখে ভর্তি হওয়া উচিত নাকি ক্লাসের কোয়ালিটি দেখে ভর্তি হওয়া উচিত? তোমার কাছে কি মনে হয়? জি। জাওয়াত, বিগ আমার কাছে তো অতিরঞ্জিত বিজ্ঞাপন পরিহার আমি করা উচিত। আরেকবার কারণ একটু আসলে হচ্ছে গিয়ে কি বিজ্ঞাপন দেখে জাওয়াতকে তো একটু সবাই তো প্রশ্ন করার বিজ্ঞাপন চেষ্টা দিতে পারে। করতেছি। এখন এখন ক্লাসটা কিরকম হচ্ছে, ক্লাসটার মানে ক্লাসের বড় ভাইদের মানে পরামর্শ এবং ক্লাসের অভিজ্ঞতা ওগুলো দেখেই আমার কাছে মনে হয় যে ভর্তি হওয়া উচিত। কারণ বিজ্ঞাপন দেখে যদি কেউ ভর্তি হয়, বিজ্ঞাপন থেকে ভর্তি হলে তারা আচ্ছা ক্ষতিগ্রস্ত হবে। জাওয়াত, আরেকটা আমার বিষয় কাছে মনে হইতেছে, হয়। কারণ
হ্যাঁ, তোমাকে এত মানে হচ্ছে গিয়ে কি প্রশ্ন করার মূল কাহিনী কি? তোমাকে এত প্রশ্ন করার মূল কাহিনী হলো যে তুমি ভালো একটা রেজাল্ট করছো। তুমি এখন আমাদের যে ফিউচার যে স্টুডেন্ট আছে তাদের অনুসরণীয় একটা হচ্ছে গিয়ে কি ছেলে আর কি, আমাদের বড় ভাই, যে ছোট ভাইদের আর কি। তো তোমাকে এই জন্য হইতেছে গিয়ে কি জিজ্ঞেস করা। এই যে ক্লাসের ভিতরে আমরা যে হইতেছে গিয়ে কি বলি, আসলে যাওয়া পুরাটা কি মানে তুমি যে পরীক্ষাটা দিলা, পরীক্ষা দিয়ে কি বুঝলা? পড়াশোনা কি আসলে অনেক বেশি কঠিন নাকি পড়াশোনা টেকনিক ওয়াইজ করতে হয়? টেকনিক ওয়াইজ, কারণ মানে অনেক পড়াশোনাটা একটা কঠিন জিনিস, কিন্তু সেটাকে টেকনিক ওয়াইজ যদি আমরা করি তাহলে সেটা অনেক সহজ হয়ে যাবে। কারণ একটা যেমন আপনার কাছেই তো কারক পড়ছি এখন, কি আর কি বলবো? এটা তো আর বলার কিছু নাই। এখন আমার কিছু বলা লাগবে না, আমার লাগবে না, তুমি নিজেরটা বলো আর কি, মানে সমস্যা নেই। কারক তো আপনার কাছেই পড়ছি। এখন আপনি যেভাবে টেকনিক শিখাই দিছেন সেভাবেই তো মানে আরকি সহজ হইছে জিনিসটা। এখন না হলে তো কঠিন হইতো আরকি। হ্যাঁ, না আরেকটা হচ্ছে, বাপি ভাই কিছু বলবেন নাকি আমি হইতেছে বলতেছি? আচ্ছা জাওয়াদ, এই যে পরীক্ষার আগের দিন তোমার কি করে, তোমার হচ্ছে গিয়ে কি সন্ধ্যা 6টা থেকে দৌড়ে সারাটা দিন তোমার হচ্ছে গিয়ে কি ক্লাস নেওয়া হয়। এখন পরীক্ষার আগের দিন একটা মোবাইল ধরা কি উচিত, তোমার কাছে কি মনে হয়? মো আমি তো পরীক্ষার আগের দিন ফোন টাচই করি না। কারণ ফোন ধরলে তো মানে এমনিতে অবস্থা থাকে যে অবস্থা, পরীক্ষার আগের দিন যদি ফোনেই দেখি আমরা ৬-৭ ঘন্টা, তাহলে মাথাটা তো একেবারে শেষ। যেটুকু থাকবে ভিতরে সব বের হয়ে যাবে। এটা আচ্ছা, একেবারে অবান্তর এবার একটা হইতেছে কাজ। ডিউ ডিমার্সে অনেক হচ্ছে অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে। সর্বশেষ এতটুকু খালি আমার কাছে সর্বশেষ প্রশ্ন, সেটা হইতেছে বাংলা ক্লাস আলামিন মুহিদের কেমন লাগে তোর? সেটা আবার বলা লাগবে ভাই? আপনি তো এটা এটার উত্তর নাই। এটা সবাই জানে। আপনার কাছেই বাংলা আচ্ছা, পড়ছি। আপনার বা- কাছে বাংলা পড়েই এই জায়গায় আসছি। আচ্ছা বাপি ভাই, যদি জাওয়াতকে কিছু হচ্ছে গিয়ে কি জিজ্ঞেস করতেন? আচ্ছা, আমি একটু জাওয়াদের কাছ থেকে জানতে চাই, তুমি যে চান্স পাইছো এই নিউজটা সর্বপ্রথম কারে জানাইছো বলো তো? আমার মাকে। তোমার মায়ের অনুভূতি কি কি ছিল? মানে ১ম এ কিছু কথা বলেনি। পরে মানে মানে এমন খুশি, ১ম এ কিছু বলেনি। পরে আরকি বিছানায় ছিল, বিছানা থেকে উঠে গেছে। অনুভূতি আবার প্রকাশ করা লাগে। পরে বলছি যে খুশি। বলছে, "এটা আবার বলা লাগে?" আসলে আমাদের আজকে লাইভে যারা ভিডিওটা দেখছো, লাইভ ভিডিওটা, মানে জাওয়াদের যে সিচুয়েশন তার মার কাছে বলার পর যে আনন্দঘন একটা মুহূর্ত, এই মুহূর্তটা আমরা চাই আজকের লাইভটা যারা দেখছো সবার কাছে যাতে এই মুহূর্তটা ছড়িয়ে যায় এবং তোমরাও যাতে এই মুহূর্তে সাক্ষী হইতে পারো। এখানে যারা আছো লাইভে, আমার মনে হয় যে এরা ম্যাক্সিমামই হয়তো সামনে বছর কিংবা তার পরের বছর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, বা এখানে অনেকে থাকতে পারে যে সামনে তাদের 24 ব্যাচ, সামনে হয়তো কোনো কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রামে পরীক্ষা দিতে পারে। তো যার যেখানে আসলে টার্গেট থাকুক না কেন, চেষ্টা করবা যে আসলে দিন শেষে নিজের স্বপ্নের জন্য, নিজের মা বাবার স্বপ্নের জন্য লড়াই করতে। তাহলে আসলে প্রকৃত স্বাদ, যে সফলতার স্বাদ, সেই স্বাদটা আসলে সবার সাথে শেয়ার করতে পারবা। জাওয়াদকে আরেকটা জিনিস জানতে চাই, জাওয়াদ, তুমি যখন পড়াশোনা করতেছিলা শেষ মুহূর্তে, যখন জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা হয়, তোমার কাছে কি মনে হয়েছে আসলে তুমি ভর্তি পরীক্ষায় টপ 20 এর মধ্যে চলে আসবা? এরকম অনুভূতি হয়েছে আসলে? মানে যখন মানে এটা ভাবি নাই। আমি ভাবছি যে চান্স হবে আমার, কিন্তু টপ হবে এটা ভাবি নাই। ভাবছিলাম যে চান্স হবে সিওর। মানে কোন একটা বিশ্ববিদ্যালয়ে আমি টিকতে পারবো। এই আত্মবিশ্বাস ছিল। কিন্তু এভাবে টপ এটা মানে আর ছিল আরকি, মানে কোচিং এ রেগুলার দেখতাম, ক্লাসে ভালো করতাম। ঐজন্য একটা আত্মবিশ্বাস তৈরি হইছিল। সেই আত্মবিশ্বাসটা নিয়েই পরীক্ষার হলে বসছি, যে মানে পরীক্ষা যখন দিতে বসি ভাবছিলাম আচ্ছা, যে আমি আমার আমি একটু পড়াবার সব সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, জাওয়াদের কিন্তু আরেকটা পরিচয় আছে বাপি ভাই। জাওয়াদের কিন্তু আরেকটা পরিচয় বলেন আছে, বলেন। জাওয়াদের আরেকটা পরিচয় হলো, জাওয়াদ কিন্তু দিনাজপুর বোর্ডে তৃতীয়। জাওয়াদ জাওয়াদ দিনাজপুর বোর্ডের ভেতরে তৃতীয় না? সেকেন্ড ভাই, সেকেন্ড। দ্বিতীয় দ্বিতীয়। সেকেন্ড একবারে সেকেন্ড বলছেন। একবারে জাওয়াদের কিন্তু বলছেন। আরেকটা পরিচয় আছে, সেটা হলো ও পুরো দিনাজপুর বোর্ডের যত হচ্ছে কি কি স্টুডেন্ট আছে, সেই যত স্টুডেন্টের কমার্সের ভিতরে কিন্তু ও দ্বিতীয় হয়েছিল।
হ্যাঁ, জাওয়াদের অনেক পরিচয়, এবং আজকের দিনের পর থেকে জাওয়াদ এই যে যে হচ্ছে গিয়ে কি বুকের বাম পাশে এরকম একটা হইতেছে গিয়ে কি কার্ডের মালিক হবে। হ্যাঁ, বুকের বাম পাশে এরকম যখন একটা কার্ড, এখন জাওয়াদের যে হুডি পরে আছে সেই হুডিতে কোনো লগো নাই। আগামী 1 মাস পর জাওয়াদের বুকের বাম পাশে একটা কি লগো থাকবে। সেই লগোর যে একটা মর্যাদা, যে লগোর যে একটা মজা, এটা জাওয়াদ হচ্ছে গিয়ে কি বুঝতে পারবে। আর মায়ের যে অনুভূতিটা আছে, আমি আমার জাওয়াদের সাথে আমি একটু বাপু ভাইয়ের সাথে অ্যাড করি। আসলে ভাই, আমাদের যে পরিবারটা আছে না, মানে যারা আমরা কৃষক পরিবার, এই যে অন্যান্য যে ছেলে পেলেগুলো আছে তারা কি করে, আপনার কেক কাটে, তারপর হচ্ছে গিয়ে কি বাপ মা বিরাট বড় ফেস্টুন টেস্টুন করে। ভাই, আমাদের যারা কৃষক পরিবারের সন্তান আছে না, এদের ভিতরে এরকম না। আপনি জাওয়াতকে জিজ্ঞেস করেন, ওর মানে এই যে যে আমাদের গ্রেটিংসটা না ভাই, এটা একবারে ইনস্টিংক্ট, মানে মন থেকে হচ্ছে গিয়ে কি আসে। এবং কি জাওয়াতকে আমি অনুরোধ করব, জাওয়াত তুমি যত বড় হবা, দেখবা যে বাপ মা থেকে এই যে যে তুমি এখন বেরোইছো পড়াশোনার উদ্দেশ্যে, আর কখনোই তুমি বাসায় যাবা না। আমি তোমাকে অনুরোধ করব, তুমি আজকের দিনে তোমার বাপ মাকে একটু জড়ায় ধরে একটু থ্যাংক ইউ জানাবা। কারণ তাদের জন্যই, কারণ আর না ভাই এটা মানে আর পাওয়া যাবে না। বুঝতে পারছি, এই জিনিসটা একটু করবি তুই, হ্যাঁ। আচ্ছা, ওর নাম জাওয়াদ, অনেকে জামাত লিখতেছে ভাই। জামাত না, জাওয়াত। আচ্ছা, যাই হোক। তো এখন আসলে আমি হচ্ছে জাওয়াদের কাছে একটু জানতে চাইবো। জাওয়াদ, তোমার হচ্ছে বোর্ড পরীক্ষার প্রিপারেশনের পর, অ্যাডমিশনের প্রিপারেশন কি তুমি বোর্ড পরীক্ষা শেষ করার পরে শুরু করছো, নাকি বোর্ড পরীক্ষার আগে থেকে শুরু করছিলা, বলো তো? মানে প্রশ্ন ব্যাংক একটা নিছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে। তারপর ওইটা ছিল, ওটা দেখতাম সবসময় রেগুলার, প্রতিদিন একটু করে দেখতাম। আর মানে প্রত্যেকটা বই যেমন বাংলা, ইংরেজি, এগুলার বিষয়গুলো যে আসে, এগুলা ইন্ডিকেট করছিলাম যে এগুলা এমনভাবে পড়বো যেন আমার একাডেমিকেও কাজে লাগে, আবার ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে। ওই জিনিসগুলা দেখে দেখে তাহলে যখন যেমন প্রিপোজিশন জিনিসটা, ওটা সব জায়গাতেই আসে। সেটা আমার ইন্টারমিডিয়েটেও 5 মার্ক ছিল, ওটা পড়তাম। ওটার জন্য সেটা এখানে অ্যাডমিশনে আসি কাজে লাগছে। মানে একাডেমিক থেকেই আস্তে আস্তে গুছাই নিছিলাম জিনিসটা। তাই সহজ হইছে, অনেক সহজ। আচ্ছা, বলো তো, অ্যাডমিশনে কোন ভুলটা করলে স্টুডেন্টরা চান্স পাবে না, বলো তো একটু। এখন অনেকে তো অনেক ধরনের ভুল করে, কোন ভুল করব? তোমার কাছে কোনটা মনে হয় যে ইন মানে মোবাইল জেনারেল, যে মোবাইল হ্যাঁ, এই মোবাইলের ভুলগুলো উপর আসলে আসক্ত হওয়া করা যাবে উচিত না। না? ভাই, মোবাইলের উপর আসক্ত হওয়া যাবে না, বেশি ঘোরাঘুরি করা যাবে না। তারপর হচ্ছে মানে কোচিং এর জন্য আমরা যাই, কোচিং এর জন্যই যাব, অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া যাবে না। যে আমি রংপুরে আমি গ্রাম থেকে গেছি রংপুর বা ঢাকায়, আমি ঘোরাফেরা করব, এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। আমার মেইন টার্গেট যে আমি রংপুর বা ঢাকায় গেছি, আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স নেওয়ার জন্য গেছি, স্বপ্ন পূরণ করার জন্য গেছি। আমাকে ওই উদ্দেশ্য সফল করার জন্যই ওই ইয়েতে দৃঢ় মনোভাব থাকতে হবে। অন্য কোনো দিকে দৃষ্টি নজর কিচ্ছু দেওয়া যাবে না। ভালোবাসা দিবস পালন করা যাবে, ভালোবাসা দিবস পালন করা যাবে। এটা তো ভাই বাই ডিপেন্ড আচ্ছা করতেছে দাওয়াত, ভালোবাসা দিবস কি তোমার কাছে আসলে হচ্ছে ভর্তি গিয়ে পরীক্ষা কি আগে আমি বাপি পারে। ভাইয়ের অনুমতি নিয়ে একটা প্রশ্ন করি। জাওয়াত, বাপি ভাইয়ের অনুমতি নিয়ে আমি জি তোমার জি কাছে ভাই, একটা জি প্রশ্ন ভাই। করি। জাওয়াত, আমাদের ডিউ ডিমার্স তোমার, তোমার হচ্ছে গিয়ে কি বলি, আমাদের ডিউ ডিমার্স এই যে যে তোমরা তোমার হচ্ছে গিয়ে কি যেই কম, যে একটু সুযোগ সুবিধা আছে, বা তোমরা যেরকম গ্রাম থেকে উঠে আসছো, আমাদের ডিউ ডিমার্স তোমাদের মতো স্টুডেন্টদের জন্য কিছু করতে চায়। এখন আমরা ডিউ ডিমার্স তোমাদের জন্য, বা তোমার যে জুনিয়র গুলো আছে তোমার কলেজের, বা এই যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, বা ওই যে সুবিধা বঞ্চিত যে এলাকা, বা লালমনিরহাট, এদের জন্য আমাদের ডিউ ডিমার্স মানে কি কি করতে পারে বলে তোমার কাছে মনে হয়? আমরা সেই সাজেশনটা চাই। ডিউ ড্রিমার্স তো অনলাইন প্ল্যাটফর্ম, এটা তো অনেক ভালো একটা। এখানে ওরা যা করে এখন, মানে অনেকেই হয়তো জানে না যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে। এই
এটা সবার মাঝে যদি যখন না না না, সবাই যখন প্ল্যাটফর্মের জানতে জন্য না, পারবে। মানে শিক্ষার্থীদের কল্যাণে আমরা হচ্ছে গিয়ে কি কিছু কাজ করতে চাই। এখন আমরা ডিউডিমার্সের ব্যানারে করতে চাই, এটা অনলাইন হোক অফলাইন হোক। আমরা স্টুডেন্টদের কাছে জি, তুমি যেই প্রতিবন্ধকতা বা তুমি যেই সুযোগ সুবিধাগুলো পাও নাই, সেগুলো আমি আমাদের মানে তোমার মাধ্যমে আমরা স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে চাই। এখন তোমার কাছে কি মনে হয় না যে ভাই এই জিনিসটা আমরা যদি ইন্টারমিডিয়েটে পাইতাম, বা এই গাইডলাইনটা যদি জি, আমরা জি, স্কুল জি, বা কলেজের ফার্স্ট ইয়ার থেকে যদি পাইতাম। জি। এইটা একটু বলো যে তুমি কি কি মানে চাও তোমার জুনিয়রদের জন্য আমরা করতে পারি, যে আমরা কি ওদেরকে নিয়মিত গাইডলাইন করতে পারি, ওই এলাকায় কি আমরা সেমিনার করব, নাকি ওই এলাকার স্টুডেন্টদেরকে কিভাবে আমরা কি কি দিতে পারি, এটা একটু বলবা প্লিজ। জি, জি, ভাই মনে করেন যে ইন্টারমিডিয়েটে অনেকেই জানে না যে সামনে একটা আমাদের অ্যাডমিশন জার্নি আছে। ওখানে অ্যাটেন্ড করা লাগবে। ওটা মানে পরীক্ষা দিলে আমরা একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এটা অনেকেই জানে না। এটা সবার মানে আরো গ্রামের এই দিকে তো সবারই প্রায় অজানা। এই বিষয়টার জন্য মানে গ্রামের বিভিন্ন কলেজে আপনারা আসতে পারেন। তারপর যে মনে করেন সবাইকে মানে সবাইকে জানানো মানে সবাই যেন বুঝতে পারে যে ভবিষ্যতে একটা মানে বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রামের কলেজগুলা সবগুলাতে আসা। তারপর হচ্ছে আপনারা যে অন্যান্য কোচিং এ যেভাবে ক্লাস নেন সেরকম সেবা সম্পূর্ণ এই অনলাইন মানে আপনার অনলাইন ক্লাসে যারা কোচিং এ যাইতে পারে না তাদেরকেও সমান সেবা। এইটা করলে আরকি অনেক ভালো হবে সবার জন্য। আরেকটা আরেকটা বিষয় জাওয়াত, আমরা হইতেছি গিয়ে কি তোমার উদ্দেশ্যে বলি, আমাদের একটা বৃত্তি ফাউন্ডেশন আছে বুঝছো জাওয়াত। তো সেই বৃত্তি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন জেলায় জেলায় যাই আমরা হচ্ছে গিয়ে কি মানে পরীক্ষা নেই। তো পরীক্ষা নেওয়ার মাধ্যমে ওদেরকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোর জন্য যে গাইডলাইন গুলো আছে সেই গাইডলাইন গুলো দিই, এবং বিশ্ববিদ্যালয়ের আদলে আমরা প্রশ্নগুলো করি, যাতে করে ও বুঝতে পারে যে ও এখন কোন স্টেজে আছে। এখন এই বৃত্তি পরীক্ষাটা কি দেওয়া উচিত বলে তোমার মনে হয়, তোমার কাছে কি মনে হয়? অবশ্যই, অবশ্যই দেওয়া উচিত ভাই। কারণ য ওরা যদি এখনই ওই বৃত্তি পরীক্ষাটা দেয়, যদি বোঝে যে অ্যাডমিশনে কিরকম টাইপের প্রশ্ন আসে, তাহলে তো ওদের অভিজ্ঞতাটা অনেক এই প্রাইমারি স্টেজেই অনেক বাড়লো। পরে যেয়ে আবার বেশি চেষ্টা করা লাগবে না। ১ম এই যদি সব বিষয় জেনে যায়, তাহলে তো আর নতুন করে মানে কোন বিষয় জানার দরকার হয় না। আরেকটা বিষয় যাওয়ার, এখন হইতেছে বাপ্পি ভাইয়ের হইতেছে অনুমতি সাপেক্ষে আমি তোমাকে একটা কথা বলি, তুমি একটা ভালো স্টুডেন্ট, তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15তম হইছো। এখন ডিমার্স যে হচ্ছে গিয়ে কি প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে আমরা যদি তোমাকে মানে টিচার হিসেবে নিতে চাই, বা হচ্ছে ডিমার্সের স্টুডেন্টদেরকে তোমার পড়ানোর কৌশল বা তোমার যে হচ্ছে গিয়ে কি টেকনিক গুলো আছে, সেই টেকনিক গুলো যদি হচ্ছে গিয়ে কি দিতে মানে দিতে চাই, তুমি কি আমাদের ডিমার্স টিমের সাথে কি যুক্ত হবা? ইনশাআল্লাহ ভাই হব। আচ্ছা, তা আমরা হইতেছে গিয়ে কি বাপি ভাইয়ের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে কি লাইভের মাধ্যমে বললাম, কারণ আমাদের আমাদের একটা গর্ব হয় যে আমাদের জাওয়াদের মতো একটা স্টুডেন্ট আমাদের ডিমার্সের প্ল্যাটফর্মে তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসছে, এই জন্য আমরা গর্বিত। ডিমার্স একটা হচ্ছে গিয়ে কি প্ল্যাটফর্ম যারা টাকা ইনকাম করার থেকে বেশি আপনার স্টুডেন্টের কল্যাণে হচ্ছে গিয়ে কি কাজ করে। আমরা বাপ্পি ভাইয়ের মাধ্যমে বাপ্পি ভাইয়ের অনুমতি সাপেক্ষে যে যে জাওয়াত আছে সেই জাওয়াতের মতো ভালো ভালো যে স্টুডেন্ট গুলা আছে সেই ভালো ভালো স্টুডেন্ট গুলা আমাদের হইতেছে গিয়ে কি ডিমার্সের যে শিক্ষক প্যানেল আছে এখানে হচ্ছে গিয়ে কি আসবে, তারা তাদের হইতেছে গিয়ে কি যেই অভিজ্ঞতা আছে, যে পড়ানোর যে কৌশলটা আছে, সেই কৌশলটা হচ্ছে গিয়ে কি আমাদের ভবিষ্যৎ যে স্টুডেন্ট আছে তাদের কাছে শেয়ার করবে। তাহলে কি হবে, তাহলে একটা ভালো স্টুডেন্টের আন্ডারে যখন আপনি পড়াশোনা করবেন তখন কি হবে জানেন, তখন আপনার ওনার সোয়াই হইতেছে অনেক কিছু হবে। জাওয়াত মনে হয় আমার সাথে হচ্ছে একমত হবে, যে একটা ভালো জি, ফলের সাথে যদি আরেকটা ভালো ফল রাখা হয়, অথবা একটা ভালো একটা বস্তুর সাথে যদি একটা ভালো বস্তু রাখা হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার কি হয়ে যায়, সেটা একটা ভালো হচ্ছে গিয়ে কি ছোঁয়া হয়ে যায়। তো আহ, জাওয়াত যদি আমাদের ডিমার্সের টিচার প্যানেলে যদি যুক্ত হয়, ডিমার্সের টিচার প্যানেল আরো শক্তিশালী হবে, ডিমার্স গর্বিত হবে। আমরা হচ্ছে গিয়ে জাওয়াতকে ধন্যবাদ জানাই আমাদের হইতেছে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য, সে হচ্ছে মনোবাসনা ব্যক্ত করছে। বাপি ভাই কিছু বইলা আমি একটু চলে যাই। আচ্ছা, আমি জাওয়াতকে বলবো, তুমি হচ্ছে ডিউডিমার্স সম্পর্কে তখন বলতেছিলা, ডিউডিমার্সের সম্পর্কে আসলে তুমি কখন প্রথমবার জানতে পারছিলা? ডিউডিমার্সের নামটা শুনছো কখন?
মানে আমাদের পেজ সম্পর্কে জানতে হবে না আসলে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের দিকেই শুনছি হয়তোবা। ঠিক মনে পড়ে না। কিন্তু অনেকদিন আগে। আচ্ছা, অনলাইনে বলতেছিলা যে যখন বই আমি ছাড়াও ক্লাস করেছো, বেশ কয়েকটা ক্লাস করেছো। ক্লাসের মধ্যে জি, আসলে জি। অনেক জায়গাতে যেটা হয় যে ভুল ত্রুটি থাকে, মানে ইনফরমেশনের মধ্যে ভুল ত্রুটি থাকে, যেটা আসলে জি, জি। টিচার হিসেবে কাম্য না। তো তোমার কাছে কি মনে হয়েছে যে ইউনিভার্সিটির যে তথ্যগুলো তুমি পেয়েছো, বিশেষ করে ফ্রি ক্লাস হোক বা যেখানে হোক ক্লাসের মাধ্যমে, তোমার কাছে কি কোনো ভুল তথ্য পৌঁছাইছে কিনা আসলে ইউনিভার্সিটির পক্ষ থেকে? উম না, না কোনো ভুল তথ্য আসে নাই। মুহিত ভাইয়ের বাংলা ক্লাস, তারপরে ওই আরেক ভাইয়ের জিকে ক্লাস। উনি কি যেন নাম ভুলে গেলাম। ওই ভাইয়ের জিকে ক্লাসও করতাম ফাহিম রেগুলার স্যারের, হ্যাঁ ফাহিম অনলাইনে। স্যার। আর হ্যাঁ, আর ভাইয়ের বাংলা ক্লাস তো আমার সবচেয়ে প্রিয়। ভাইয়ের বাংলা ক্লাস করেই আজ বাংলায় এই অবস্থা আমার মানে শক্তি পাই বাংলায়। এখন কোনো ভুল তথ্য নাই। এটা এটা সবাই সিওর থাকতে পারে। যাক, এটা এটা আমাদের কাছে একটা মানে ভালো লাগার বিষয়, কারণ দিন শেষে একটা ভুল ইনফরমেশন একটা স্টুডেন্টকে তার স্বপ্নের জি, ইউনিভার্সিটি থেকে অনেক দূরে ছিটকে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তো সেই জায়গায় যেহেতু সঠিক ইনফরমেশন আছে, ইনশাল্লাহ আই হোপ যারা অ্যাডমিশনের ক্যান্ডিডেট আছে সামনে হবে, তারা কিন্তু এখানে অবশ্যই আমাদের কাছ থেকে একটা ভালো ধরনের সাপোর্ট পাবে। এবং এখানে যারা ক্লাস নেয়, সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের টিচাররা কিন্তু বাংলাদেশে সব জায়গায় ক্লাস নিয়ে বেড়ায়। অ্যাডমিশনের টাইমে এরা জি। দেখা যায় যে অফলাইনে বিভিন্ন জায়গাতে ক্লাস নেয়, যার ফলে দেখা যায় যে স্টুডেন্টের সাথে সরাসরি একটা অ্যাট্রাকশন থাকে, একটা অ্যাটাচমেন্ট থাকে। তাহলে স্টুডেন্টের নার্ভসটা বোঝা যায় যে আসলে স্টুডেন্টরা কিভাবে পড়া বুঝবে। এবং স্টুডেন্ট আসলে অফলাইনে যারা ক্লাস নেয় দিন শেষে এরা অনেকটুকু ডিফিকাল্টিস ফেস করে, কারণ এখানে অনেক মেধাবী স্টুডেন্টরা ক্লাসরুমে থাকে এবং অনেক ধরনের প্রশ্নও করে। কিন্তু অনলাইনের ক্ষেত্রে দেখা যায় যে এই প্রশ্নগুলো চাইলে টিচার অ্যাভয়েড করে চলে যাওয়ার সুযোগ থাকে, কমেন্ট হয়তো কোনো কারণে পড়লো না। কিন্তু অফলাইনে কিন্তু সেটা, এবং অফলাইনে পড়াতে গেলে অবশ্যই টিচারকে অনেক কিছু জেনে শুনে যেতে হয়। তো আমাদের টিচাররা এই জায়গাতে যেহেতু অফলাইনে ক্লাস নিচ্ছে, তা আমার কাছে জিনিসটা আসলে খুবই ভালো লাগে। এবং দিন শেষে হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা অনলাইনে ভর্তি থাকে বিভিন্ন জায়গা থেকে, তারাও আসলে খুব ভালো একটা সাপোর্ট পায়। এবং আমি একটা কথা বলে রাখি, তুমি যাওয়াদের মাধ্যমে, যে সেটা হচ্ছে আমাদের একটা কোর্সে যদি একটা স্টুডেন্ট ভর্তি হয়, আমরা সেই স্টুডেন্টকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার ট্রাই করি কিরকম। আমাদের যখন একটা স্টুডেন্ট আমাদের বোর্ড পরীক্ষার আগে আমাদের সাথে কানেক্টেড থাকে, যেমন এইচএসসি 25 ব্যাচ, কয়দিন পরে ওরা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে, ওদের জন্য যে কোর্সটা সেটার কথাই যদি বলি, দেখা যাবে ওরা এখন বোর্ড পরীক্ষার জন্য আমাদের একটা মানে মেন কোর্স, মূলত অ্যাডমিশনের কোর্স, ঢাবি প্রস্তুতি কোর্স, সেই কোর্সে যারা ভর্তি হয় এদেরকে আমরা একাডেমিকের যে কোর্সটা থাকে সেটা আমরা ফ্রি করে দেই। আমরা অ্যাডমিশনের কোর্সটা তো ওদের সাথে রাখি, অ্যাডমিশন আগে একটা ফ্রি অ্যাডমিশন ক্লাস হয়। সেই প্রি অ্যাডমিশন সেই প্রি অ্যাডমিশন ক্লাসের মধ্যে কিন্তু আমরা তখন দেখা যায় যে ওদেরকে অ্যাক্সেস দিয়ে দিই এবং অ্যাডমিশন ক্লাসে অ্যাক্সেস দিই। এরপরে দেখা যায় ঢাবির পরে আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়। তারপর হচ্ছে আবার আলাদা করে দেখা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, সেটারও কিন্তু আমরা অ্যাক্সেস রাখি। এটা আমাদের জন্য একটা বড় বিষয় আর কি, দিন শেষে আমরা স্টুডেন্টকে চাই। তো জিনিসটা আসলে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করে। তা আমি শেষ মুহূর্তে যাওয়াদের কাছ থেকে একটু 25 ব্যাচ যারা এখন টেস্ট পরীক্ষা, অলরেডি বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা চলতেছে, তাদের জন্য তোমার একটা পরামর্শ তুমি একটু দাও, যে তারা এখন যেটা ভালো করতে পারে আসলে, তারা বোর্ড পরীক্ষাতে ভালো করতে পারে এবং অ্যাডমিশন টেস্টে তারা যাতে ভালো করতে পারে। হ্যাঁ, এখনই একটা কোর্স মানে এখনই একটা প্রোগ্রামে ভর্তি হইলে তারা ভর্তি পরীক্ষার বিষয়টাও একটা নলেজে চলে আসবে এবং মানে একাডেমি যে সামনে এইচএসসি ওটার জন্য তো পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি তৈরি হচ্ছেই। ওটার পূর্ণাঙ্গ প্রস্তুতি তৈরি হলে অ্যাডমিশনের আমার মতে 60 টু মানে 50 অর্ধেক বা 60% ই কমপ্লিট হয়ে যায়। এখন আর কি এখন থেকেই আর কি একটা আপনাদের প্রোগ্রামে যদি ভর্তি হয় তাহলে তো ভালোই হচ্ছে। আর তাদেরকে ঝামেলা নিতে হচ্ছে না তখন। শেষে আসলে ওই যে একটা মানে দেখা যায় যে যেটা আমরা একটা কোর্সের মধ্যে রাখি ওটা অনেকেই বিভিন্ন কোর্স করে, যেমন দেখা যায় যে বোর্ড পরীক্ষার আগে একটা কোর্স থাকে, বোর্ড জি, পরীক্ষার জি, মাঝে চলাকালীন একটা কোর্স থাকে, মানে বোর্ড পরীক্ষার যখন টেস্ট পরীক্ষা শেষ হয়ে যায় তখন প্রি অ্যাডমিশন একটা কোর্স হয়, এরপরে অ্যাডমিশন একটা কোর্স জি, হয়, জি, এরপর আবার একটা এক্সাম ব্যাচ করে, এরপরে হচ্ছে দেখা যায় ঢাবির জন্য কোর্স হয়, এরপরে আবার জগন্নাথের জন্য একটা হয়, জাহাঙ্গীরনগরের জন্য একটা, মানে অনলাইন প্ল্যাটফর্মে আসলে জি। বিতিকিচ্ছিরি অবস্থা, যা বলার না আসলে। বিভিন্ন ইউনিভার্সিটির জন্য হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। কোর্স। তো সেই জায়গাতে এত টাকা খরচ করে দিন শেষে দেখা যায় যে ওই স্টুডেন্টের কোনো কারণে হয়তো চান্স হইলো না, তারপরে দেখা যায় যে সে আবার সেকেন্ড টাইমার হিসাবে কোর্সে ভর্তি হওয়া লাগে। বুঝছো? জি, এটা তো মানে ওর কোর্স থেকে ছাড়বো না, বিষয়টা হচ্ছে এরকম। আর আমাদের একটা কোর্সে ভর্তি হওয়ার পরে ওই স্টুডেন্ট আজীবন, ওরা কোনো কোর্সে ভর্তি হওয়া লাগে না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তা আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং এবছর যেটা আমাদের
যেটা গত বছর করেছিলাম রংপুরে আমাদের একটা শিক্ষামূলক সেমিনার হয়েছিল। তো এবছর আমরা প্ল্যান করতেছি রংপুরের পাশাপাশি লালমনিরহাটেও একটা শিক্ষামূলক সেমিনার করব। একটা শিক্ষাবৃত্তি প্রোগ্রাম নিব আমরা। যারা এখানে আসলে লালমনিরহাট বা রংপুর বা বাংলাদেশের যেকোনো যেই জায়গাগুলো আছে, বড়, বড় ডিভিশনগুলো আছে সেই জায়গাগুলোতে যারা আসলেই চেষ্টা করে যে একটা ভালো ফলাফল করতে, একটা ভালো জায়গাতে যেতে, কিন্তু তার আর্থিক অবস্থা কোনো কারণে হয়তো স্বাবলম্বী না, বা এমনও হইতে পারে যে তার আর্থিক অবস্থা মানে খুব একটা ভালো না। তো তাদের জন্য আমরা একটা শিক্ষাবৃত্তি ব্যবস্থা চালু করব, যাতে ওরা আমাদের তরফ থেকে একটা শিক্ষাবৃত্তি পায়। অর্থাৎ আমাদের কোর্স গুলাতে দেখা যাবে যে ওরা একটা বড় ধরনের একটা ডিসকাউন্ট, হয়তো 100% স্কলারশিপ পেলো, হয়তো দেখা গেল আমাদের অফলাইনে 100% স্কলারশিপ পেলো, বা 75% স্কলারশিপ পেলো। এরকম স্কলারশিপ সিস্টেম আমরা রাখবো। এবং এটা কিন্তু অলরেডি আমরা গাজীপুরে আমরা একটা এক্সাম নিয়েছি, আমাদের ঢাকার এক্সামও আছে 20 তারিখ। তো আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা চেষ্টা করতেছি এবছর অন্তত এই জায়গাটায় স্টুডেন্টদেরকে সহযোগিতা করার জন্য, যাতে মেধাবী কিন্তু একটু আর্থিকভাবে অসচ্ছল তারা যাতে একটা ভালো সুযোগ পায় আমাদের পক্ষ থেকে। ওকে, তো তোমরা ইনশাল্লাহ লালমনিরহাটে যে প্রোগ্রামটা থাকবে, আমি আশা করবো লালমনিরহাটের প্রোগ্রামটাতে তোমাকে অবশ্যই পাবো। এবং সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 10 বা টপ 20 বা যেখানে হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ইনশাল্লাহ তোমার নামটা থাকবে। তোমাকে নিয়ে আমরা আরেকবার লাইভে আসবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্টের পরে, ঠিক আছে? এবং ক্যাম্পাসে দেখা হবে, ক্যাম্পাসে সবাই মিলে আড্ডা দিব ইনশাল্লাহ। মানে তুমি এখন একটা বিগিনিং পয়েন্টে আছো, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা বিগিনিং পয়েন্ট আছে, এখনো ভার্সিটিতে যাও নাই। ভার্সিটি আসলে কি রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে চলে, ভার্সিটি আসলে জিনিসটা কি, এটা এতদিন ধরে জাস্ট নামে শুনে আনছে। এখন প্রকৃতভাবে ওটা ফিল করার মতো সময় তোমার সামনে চলে আসতেছে। তো গুড লাক, এবং আসলে জীবনের একটা টার্নিং পয়েন্টে তুমি এখন আছো। টার্নিং পয়েন্টে যাতে একটা ভালো তোমাকে সাপোর্ট দিতে পারে, এবং ডিউরিমার্স প্ল্যাটফর্ম ডিউরিমার্সের রানিং স্টুডেন্টের সাথে যেমন থাকে, ডিউরিমার্সের এক্স স্টুডেন্টের সাথেও সেম ভাবে সবসময় সহযোগিতা বজায় রাখার চেষ্টা করে। তো তোমার জন্য সেটা থাকবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, অনেক রাত হয়ে গেল, অনেক দূর থেকে জয়েন করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। আর আমি জাস্ট 1 মিনিট একটু ওয়েট করবো, কমেন্টের মধ্যে যদি কেউ কোনো প্রশ্ন জানতে চায় আসলে তার কাছ থেকে একটু মানে তাদের প্রশ্নটা জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। কারো যদি প্রশ্ন থাকে কয়েক সেকেন্ডের মধ্যে একটু প্রশ্নগুলো একটু করে ফেলো, আমরা এখনই লাইভটা এন্ড করে দিব যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে। আর যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কিছু প্রশ্ন এখান থেকে নিব। ওকে, কারো কোনো প্রশ্ন আছে দেখি? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপাতত যেহেতু প্রশ্ন পাচ্ছি না, প্রশ্ন কিভাবে পড়লে ভাইয়ের মতো টপ করতে পারবো? অলরেডি তো আই হোপ এই প্রশ্নটা অ্যান্সার পেয়ে গেছে। যাওয়া শুনতে পাচ্ছ? আচ্ছা, যাই হোক, কিভাবে পড়লে তোমরা যাওয়াদের মতো ভালো একটা রেজাল্ট করতে পারবা? দিন শেষে আসলে পড়ার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে গাইডলাইন, যেটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য গাইডলাইনটা খুবই জরুরি। তুমি গাধার মতো পড়ে গেলা কিন্তু তুমি আসলে সঠিক ট্র্যাকের মধ্যে দিয়ে পড়লা না, তাহলে চান্স পাবা না। একটা বই শেষ করে মানে দেখা যাবে যে একটা বাংলা বইয়ের মানে বাংলাতে আসলে কতগুলো বই আছে মার্কেটে, হিউজ বই। এখন তুমি গাধার মতো যদি সবগুলো বই একেবারে পড়া শুরু করো, কোনো বইটা প্রপারলি না পড়ো, তাহলে দিন শেষে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। যাও, তোমার কাছে কি মনে হয়, তুমি একটা স্টুডেন্ট যদি টপ রেজাল্ট করতে চায় তাহলে আসলে তার কিভাবে পড়া উচিত? একাডেমিক মেইন বইটা আগে, টেক্সট বুক যেটা বোর্ড বই, সেটাই তো আগে মেইন ফোকাস দেওয়া উচিত। ওইটা কমপ্লিট করে পরে ধীরে ধীরে প্র্যাকটিস বুক বিভিন্ন আছে ওগুলা দেখবে, প্রশ্ন ব্যাংক সলভ করবে, কিন্তু মেইন বুকটা আগে কমপ্লিট করা উচিত, ওইটাই মেইন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাইয়া কয় ঘন্টা পড়াশোনা করছে, এই প্রশ্নটার অ্যান্সারটা একটু জানতে চাই। এটার অ্যান্সার, সঠিক অ্যান্সার নাই। এটা যে মানে রেগুলার মানে তোমার পড়াশোনা আর কি কোচিং আমার বাদে তুমি মানে মানে পড়ার আর কোনো কাজ করছিলা? মানে তোমার সারাদিনের অ্যাক্টিভিটির মধ্যে যদি ধরি, তোমার কোচিং সেন্টারে এবং পড়াশোনা বাদে জি, তোমার আলাদা করে কি অ্যাক্টিভিটিস ছিল? মানে এক্সট্রা অনলাইন ক্লাসে মুহিত ভাইয়ের বাংলা ক্লাস, আর যেটা ওই যে জিকে ক্লাস আপনাদের ডিউটি মাস্টার, এই দুইটাই না না, করতাম। বিষয়টা হচ্ছে কি, ধরো এটাতে সারাদিনের একটা প্রচুর রুটিন যদি বলি, ওই রুটিনের মধ্যে হচ্ছে তুমি নর্মালি কোচিং এ যাচ্ছ, তুমি কোচিং ক্লাস করতেছো, বা হচ্ছে তুমি নিজে পড়াশোনা করতেছো, এর বাইরে কি আড্ডা দেওয়া, এটা এই জিনিসগুলো কি ছিল তোমার লাইফে? কয় ঘন্টা পড়তে আসলে আমি তো বলো তো, মানে কাউন্ট করো তো দেখি। এই প্রশ্নটার অ্যান্সারটা আমি চাই।
মানে রেগুলার যদি ধরি তাহলে ৫-৬ ঘন্টার বেশি তো হয় নাই। ৫-৬ ঘন্টা বেশি হয় নাই? এত কম পড়ছো? এটা না কি সাত নিজে পড়ছো? আর কোচিং সর্বোচ্চ সেন্টারের টাইমটা কি বাইরে? নাকি কোচিং সেন্টার সহকারে ৫-৬ ঘন্টা ধরছো ওটা আবার? বাইরে, ওটা বাইরে, ওটা বাইরে। কোচিং আচ্ছা, আচ্ছা, ধরলে আচ্ছা। তো ওকে, তাইলে ৮ ওকে। ৮ ঘন্টা ৯ ঘন্টা চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, ফাইন। আচ্ছা লেখছে আচ্ছা লেখছে হচ্ছে পড়তে ইচ্ছে করে না যখন, তখন আসলে কি করতেন? পড়তে ইচ্ছে না করলে তখন মনে ভাবতে হবে যে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, বাবা-মার স্বপ্ন পূরণ করতে হবে। ওইটা ভাবলে আবার আপনা আপনি পড়ার টেবিলে মন বসবে। আসলে পড়তে ইচ্ছা কারোই করে না। কিন্তু দিন শেষে এই ২ মাস খুব কষ্ট করাই লাগবে বা ৩ মাস কষ্ট করাই লাগবে। এছাড়া হয় নাই। তুমি ৩ মাস কষ্ট করো অবশ্যই অন্তত হ্যাঁ। কয়েকদিন কিছু সময় ভালো একটা সারভাইভ কিছু সময় অন্তত ভালো থাকতে পারবা। এটা আসলে মানা উচিত। জি, ওকে? আহ অ্যাডমিশনের জন্য আসলে তোমরা আমাদের কিন্তু এবার ঢাবি সপ্তমূরন ব্যাচ 4.0 যেটা 25 ব্যাচের জন্য ওখানে আমরা এবার বই রাখবো। আমাদের নিজস্ব লেকচার বুকই থাকবে এবং আমরা এবার অনেক কিছু নতুন করে এড করবো ইনশাআল্লাহ। অনেক কিছু থাকবে। মানে এবার চমক থাকবে। চমকের পর চমক থাকবে যে জিনিসগুলো হচ্ছে অনলাইন নরমালি দেওয়া হয়তো না। তো এই জিনিসগুলো এবার ইনশাআল্লাহ আমরা রাখবো। আচ্ছা ঠিক আছে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। অনেকক্ষণ ধরে লাইভে আছি। সেই 9:45 থেকে আছি ইনশাআল্লাহ। তো যাওয়ার তোমার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ ঢাকাতে আসলে জি, অবশ্যই ইউনিভার্সের অফিসে তো অবশ্যই আসবা। দেখা হবে তোমার সাথে সরাসরি। জি তোমার ভাই। অ্যাডমিশনের জার্নিটার প্রয়োজনে আমরা সরাসরি আমাদের নিজস্ব স্টুডিও থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আই হোপ তুমি একটা ইনশাআল্লাহ, ভালো একটা ফলাফল করবে ইনশাআল্লাহ। তোমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পরে আমরা একটা ভালো রেজাল্ট দেখতে ইনশাআল্লাহ পাবো। ভাই। ঠিক আছে? সমস্যা নেই যেটাই আসুক, জি ভাই। ভালো রেজাল্ট আসুক, খারাপ রেজাল্ট আসুক তুমি অলরেডি চান্স পেয়ে গেছো। তো এটা নিয়ে আর এত প্যারা খাওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ জি, তোমার সামনে যেটা হবে সেটা অবশ্যই সৃষ্টিকর্তা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে? শুভকামনা। যাওয়াত ভালো থাকো। জি টাটা, ভাই। আল্লাহ হাফেজ। গুড নাইট। আল্লাহ